গল্পেক শ্রাবণ মেঘের দিনে। সুখময় যন্ত্রণা তুমি সিজন 2। পর্ব 2। লেখাউনেলা রহমান। দুপুরে বাসায় এলেন হুমায়ুন রহমান ও ফজলুর রহমান। সাদাফ একটু ঘুমিয়ে পড়েছিল, শাওয়ার নেয়ার পর খুব ক্লান্ত লাগছিল তাই। ঘুম থেকে উঠে হাতমুখ ধুয়ে ফ্রেশ হয়ে সাদাফ রুম থেকে বের হলো নিচে নামার উদ্দেশ্যে, তখনই নূরের রুমের কাছাকাছি এসে মনে পড়ল নূরকে এই রুমে ঢুকতে দেখেছিল। পায়ের কদম ধীরে করে এগিয়ে যেতে লাগলো সিঁড়ির কাছে, ঠিক তখনই গান শুনতে পেল নূরের কণ্ঠে। তুমি কি বলো আসবে? পথ ভোলা নদীর দেশে ঢেউয়ে ঢেউয়ে ভাসাবো হৃদয়, হব দুজন মোরা সাথী। সাদাফ এক মুহূর্তের জন্য থমকে গেল দরজার কাছাকাছি এসে। পা থেমে গেল সাদাফের। পা যেন চলছে না। এক মুহূর্তে গান শুনে ইমপ্রেস হলেও পরমুহূর্তে চিন্তা করল, কি পাকনা মেয়ে এতটুকু বয়সে এই ধরনের গান গায়। তাই কোন কিছু না ভেবে পা চালিয়ে দ্রুত সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো। ভাববে না এই মেয়েকে নিয়ে সাদাফ। নিচে এসে দেখল হুমায়ুন রহমান এবং ফজলুর রহমান সোফার রুমে সাদাফের জন্যই অপেক্ষা করছিল। সাদাফ ঘুমিয়ে গেছে তাই ডেকে ডিস্টার্ব করেনি, ভাবল এত দূর থেকে জার্নি করে এসেছে, ছেলেটা একটু ঘুমোক। হুমায়ুন রহমানকে দেখে পা দুটো চালিয়ে দৌড়ে এসে জড়িয়ে ধরে বলল, কেমন আছো বাবা? হুমায়ুন রহমান সাদাফের পিঠে হাত বুলিয়ে বললেন, ভালো আছি, তুই কেমন আছিস? এতদূর জার্নি করে এসেছিস, শরীর ভালো আছে? সাদাফ হুমায়ুন রহমানকে ছেড়ে দিয়ে বলল, হ্যাঁ বাবা, কোন সমস্যা নেই। রেস্ট নিয়েছিলাম। তারপর ডান দিকে তাকিয়ে ফজলুর রহমানকে দেখে ফজলুর রহমানকেও জড়িয়ে ধরল। একটু ইতস্তত বোধ হচ্ছিল, কিন্তু ছোট আব্বু সাদাবকে অনেক ভালোবাসে, ছোটবেলা থেকে অনেক আদর করেছে। ফজলুর রহমান সব ভুলে গিয়ে সাদাফকে বুকে জড়িয়ে ধরে বললেন, ভালো আছিস তুই? সাদাফ ফজলুর রহমানকে ছেড়ে বললেন, ভালো আছি আব্বু। এমন সময় সিঁড়ি দিয়ে নামছিল সাইমন। সাইমন এসে সাদাফকে দেখে বলল, কেমন আছো ভাইয়া? সাদাফ বলল, ভালো। তুই কেমন আছিস? 6 বছর আগে নূর রিমা ছোট থাকলেও সাইমন অতটাও ছোট ছিল না। সবকিছু জানে। তাই বলল, হ্যাঁ এই তো ভালো। আর কিছু বলল না সাদাফ। নওরিন আফরোজ এবং শামিহা বেগম টেবিলে খাবার রাখছিলেন সবার জন্য। খাবার সময় হয়ে গিয়েছে। এমন সময় রুম থেকে ঘুমে ঢুলুঢুলু অবস্থায় বেরিয়ে আসলো তানিয়া। তানিয়া একটা জিন্স আর টি শার্ট পরে আছে। উপরে একটি পাতলা চাদর। ডিসেম্বর মাস। হালকা শীত শীত ভাব। তানিয়াকে দেখে ফজলুর রহমান অবাক হলেন। ওকে ওকে তো কখনো দেখেনি, বলল ফজলুর রহমান। হুমায়ুন রহমান জানে এই মেয়ে তানিয়া, যার কথা সাদাফ বলেছিল আমেরিকা থাকতে। ফজলুর রহমানের সামনে সাদাফের কেমন যেন লাগছে। জিজ্ঞেস করলে কি বলে পরিচয় করিয়ে দিবে, যেখানে ফজলুর রহমান শুধু ছোট আব্বুই নয় বরং আর কিছু ভাবতে পারছে না সাদাফ। কেন এ ধরনের সিচুয়েশনে পড়তে হলো? বাবা যদি আগে থেকে বলে দিত ছোট আব্বুরা এখানে থাকে, তাহলে হয়তো এই সিচুয়েশনে পড়তে হতো না। মনে মনে ভাবল সাদাফ। তানিয়া হেঁটে এসে সাদাফের পাশে দাঁড়ালো। দাঁড়িয়ে হুমায়ুন রহমান ও ফজলুর রহমানের দিকে তাকিয়ে বলল, হ্যালো আঙ্কেল। কেমন আছেন? এই তো ভালো আছি মা। তুমি কেমন আছো? বললেন হুমায়ুন রহমান। ফজলুর রহমান বললেন, ওকে ওকে তো চিনতে পারছি না ভাইয়া। হুমায়ুন রহমান বললেন, সাদাফের বন্ধু। একসাথে এসেছে। ফজলুর রহমান চুপ হয়ে গেলেন সাদাফের বন্ধু কথাটি শুনে। ছেলে মেয়ে বন্ধু আমেরিকা থেকে একসাথে এসেছে, কথাটা যেন খুব একটা হজম হলো না, তবে উনি অতীত ভুলে যেতে চান। ভবিষ্যৎ নিয়ে থাকতে চান, তাই আর কথা ঘাটাতে চাইল না। বলল, ঠিক আছে ভাইয়া, চলেন, দুপুরে খাওয়ার সময় হয়ে গিয়েছে। মুখ ফুটে কিছু না বলুক, মনে মনে হয়তো অতটাও মেনে নিতে পারছে না ফজলুর রহমান। হুমায়ুন রহমান বুঝতে পারছে ভাইয়ের মনের পরিস্থিতি, হয়তো ফজলুর রহমানের জায়গায় উনি থাকলে উনিও সেম জিনিসটাই ভাবতেন, কিন্তু সিচুয়েশনটা হঠাৎ করে এমন হয়ে যাবে বুঝতে পারেনি। সাদাফও তো বলে আসেনি। সারপ্রাইজ দিতে গিয়ে আসলে সবাইকে শোকর দিয়ে দিয়েছে। রিমা ও নূর সোজা গিয়ে ডাইনিং টেবিলে চেয়ার পেতে বসে পড়ল। এদিকে তানিয়া এসে দেখছে কোন সিটে বসবে। একটি চেয়ারে বসল সাদাফ। পাশে চেয়ারে নূর বসে আছে। তানিয়া বলল নূরের দিকে তাকিয়ে, এক্সকিউজ মি, তুমি কি উঠে যাবে অন্য কোন সিটে?
ওখানে চেয়ার খালি আছে। সাদাফ অবাক হয়ে গেল, এই ছোট্ট একটা বিষয়ে চেয়ার বদলা বদলি কি দরকার আছে? নূর আগেই বসেছিল। সাদাফ পরে এসেছে। আর তাছাড়া এক জায়গায় বসে খেলেই তো হতো। সাদাফ তানিয়ার দিকে তাকিয়ে কিছু বলবে তার আগেই নূর চেয়ার ছেড়ে উঠে গেল। নূরের আত্মসম্মানবোধ প্রখর। এমনি এই বাড়িতে থাকছে এটা নূরের খুব একটা পছন্দ নয়। তার উপরে আবার যদি বলে খাওয়ার সময় চেয়ার ছেড়ে উঠে যেতে তাহলে বসবে না আর চেয়ারে। তাই নূর সাথে সাথে উঠে গেল। পুরো ঘটনায় অবাক হয়ে গেল বাড়ির সবাই। ফজলুর রহমানের রাগ হচ্ছে, ভীষণ রাগ হচ্ছে। মেয়েটা ফজলুর রহমানের কলিজা। খাবার সময় মেয়েটা এভাবে উঠে গেল কিন্তু কাউকে কিছু বলতে পারছে না, ভদ্রতার খাতিরে চুপ করে রইল। সাদাফ মনে মনে একটু বিরক্ত হলো তানিয়ার উপর। সাদাফ নূরের উঠে যাওয়া দেখে ভেবেছিল নূর উঠে গিয়ে অন্য কোন চেয়ারে বসবে, কিন্তু না। নূর সবাইকে অবাক করে দিয়ে খাবারে প্লেট নিয়ে সোজা হেঁটে চলে গেল সোফার রুমে। অথচ অনেকগুলো চেয়ার খালি ছিল। সাদাফ বুঝতে পারল এই পাখনা মেয়ের আত্মসম্মান একটু বেশি প্রখর। স্বামীহা বেগম চুপ করেছিলেন, কিছু বললেন না। স্বামীহা বেগম এই বাড়িতে আসতে চাইনি, শুধু হুমায়ুন রহমানের জোড়াজুড়িতে আসতে হয়েছে। নওরিন আফরোজ যেন রাগে ক্ষোভে চুপচাপ দাঁড়িয়ে রইলেন। এখন আর তানিয়াকে পছন্দ হচ্ছে না নওরিন আফরোজের। বান্ধবী আছে ঠিক আছে, কিন্তু এতটা অধিকারবোধ কেন? বাড়ির মেয়েকে কেন সিট থেকে উঠতে হবে? ও যে কোন একটি খালি চেয়ারে বসে পড়তে পারত। পরিস্থিতি স্বাভাবিক করার জন্য রিমাও খাবারে প্লেট নিয়ে উঠল। উঠে বলল, আমি নূরের সাথে সোফার রুমে খেয়ে ফেলছি, তোমরা এখানে খাও, সমস্যা নেই। সাইমনের সাথে সাথে উঠে গেল প্লেট নিয়ে। বলল, আমরা তিনজনই ওখানে খাচ্ছি, তোমরা এখানে খাও। পুরো ব্যাপারটায় ভ্যাবাচ্যাকা খেয়ে গেল সাদাফ। কি থেকে কি হয়ে গেল? সবাই একসাথে খাবে তা না, শুধুমাত্র একটি বিষয়ের জন্য যেন সবার ভিতরে একটি অসন্তোষ সৃষ্টি হলো। রাগ উঠল নূরের উপরও সাদাফের। কি হতো যদি একটু পাশে চেয়ারে যেয়ে বসতো? এতটুকু পুচকি মেয়ে কেন এত আত্মসম্মানবোধ দেখাতে হবে? খাবার টেবিলে পরিবেশটাও নষ্ট করে ফেলল। নওরিন আফরোজ খাবার সার্ভ করছে, সাথে স্বামীহা বেগম। সবাই চুপচাপ খাচ্ছে, সাদাফও খাচ্ছে আর বারবার অবচেতন মনেই আনমনে ঘুরে ঘুরে তাকাচ্ছে নূরের দিকে। আর যেন রাগ ধীরে ধীরে বাড়ছে। সবাই একসাথে খেতে চেয়েছিল তা না, খাবারের টেবিলে এসেই এরকম একটা সিন ক্রিয়েট করতে হলো। কি হতো যদি একটু মেনে নিত তানিয়ার উপর? তো রাগ হয়েছেই, সাথে সাথে রাগ যে পড়ল নূরের উপরেও। খাওয়া শেষ করে প্রত্যেকে যার যার রুমে চলে গেল। সাদাফ জানালো সাদাফ আর একটু ঘুমাবে, ওর খারাপ লাগছে। আসলে সিচুয়েশন থেকে পালাতে চাইছে সাদাফ। খাওয়ার টেবিলে যা হলো এরপরে সবার দিকে তাকাতে একটু লজ্জা পাচ্ছিল। তানিয়াও নিজের রুমে চলে গেল। এত কিছু হয়ে গেছে, তানিয়ার মধ্যে কোন প্রতিক্রিয়া নেই। সন্ধ্যা 6টা, নওরিন আফরোজ কফি বানিয়েছে সাদাফের জন্য। বাসায় থাকতে এই সময়টা কফি খেত ছেলেটা। এমন সময় নূর উপরে দিকে যাচ্ছে। নওরিন আফরোজ কিছুক্ষণ নূরের দিকে তাকিয়ে থাকলেন। তারপর মনে মনে ভাবলেন কিছু একটা। বললেন, নূর একটু এদিকে আয় তো মা। নূর বড় আম্মুর ডাক শুনে উপেক্ষা করল না। সাথে সাথে এসে বলল, জি আম্মু, ডেকেছিলে? নরিন আফরোজ একটি ট্রেতে একটি কফির মগ এবং সাথে কিছু স্ন্যাক্স দিয়ে বলল, যা তো সাদাফের রুমে দিয়ে আয়। নূর অবাক হয়ে গেল। নূর যাবে সাদাফের রুমে কফি দিতে? নূর মুখ খুলে বলল, আম্মু, আমি কেন, অন্য কাউকে দিয়ে পাঠাও না। আমার লজ্জা করবে উনাকে যে কফি দিতে। যদি আমার উপর যদি রেগে যায় ঘুম থেকে ডাকার কারণে তখন? নওরিন আফরোজ মুচকি হাসলেন। তারপর নূরের দিকে তাকিয়ে বললেন, সাদাফ রেগে গেলে তুই মনে হয় চুপ করে থাকবি? তোকে মনে হয় আমি চিনি না? তুই যখন মুখ খুলবি তখনই তো বোমা ফটবে। নূর লজ্জা পেয়ে হাসল। তারপর বলল, এজন্যই তো যেতে চাচ্ছি না। আজকে মাত্র এসেছে, যদি আমার চটর পটর শুনে ফেলে তাহলে কি ভাববে বলতো? সত্য হচ্ছে এই পরপর দুটি ঘটনার কারণে নূর আর যেতে চায় না এই লোকের সামনে। সকালে যখন নূর উচ্ছ্বাসিত হয়েছিল সাদাফ ভাই আসাতে, তখন সাদাফ ধমক দিয়েছিল তানিয়াকে কেন রাস্তা ছেড়ে দিচ্ছে না তাই। আর দুপুরে খাবার টেবিলেও সবার সামনে খাবার নিয়ে উঠে যেতে হয়েছে। এজন্য আর এই লোকের সামনে যে কোন কথা বলতে চায় না নূর।
বড়মার আদেশ, তাই বাধ্য হয়ে কফি নিয়ে ধীরে ধীরে উপরের দিকে উঠে গেল নূর। দেখল রুমের দরজা চাপানো। তাই নক না করে ঢুকে পড়ল হঠাৎ। ঢুকে দেখল সাদাফ ভাই মাত্র ওয়াশরুম থেকে হাতমুখ ধুয়ে খালি গায়ে একটি হাফ প্যান্ট পরে বেরিয়েছে। নূর অবাক চোখে চেয়ে রইল সাদাফের দিকে। নূরকে ঢুকতে দেখা মাত্রই সাদাফ সাথে সাথে বলল, কি ব্যাপার, হোয়াট আর ইউ ডুইং? আমার রুমে নক না করে প্রবেশ করেছিস কেন? সাদাফকে এই অবস্থায় দেখে নূরের ভিতরে যেন কিছু একটা হলো। যেন হৃদয়ের গতিবেগ থেমে গেল। শ্বাস নিতে কষ্ট হচ্ছে নূরের। কিন্তু নূর ধীরে ধীরে এক পা দু পা করে এগিয়ে এলো। দৃষ্টি এখনো নিবন্ধ সাদাফের দিকে। সাদাফ নূরের দৃষ্টি আকর্ষণ করে বলল, কি চাই? নূরের ঘোর কাটল সাদাফের কথায়। সাথে সাথে ভাবনা থেকে বের হলো। মনে মনে বলল, ছি, কি দেখছিল বা কি ভাবছিল? সাথে সাথে বলল, চকলেট, জুয়েলারি, শ্যাম্পু, সাবান, লোশন, কন্ডিশনার, হুদা বিউটির আইশ্যাডো প্যালেট, আইফোন আর। সাদাফ সাথে সাথে বলে উঠল, মানে? কি বলতে চাইছিস তুই? নূর বলল, না, এগুলো চাই না। বড় আম্মু কফি দিয়ে পাঠালেন। বললেন আপনাকে দিতে, তাই নিয়ে আসলাম। সাদা বলল, যাই হোক, এরপর থেকে দরজায় নক করে তারপর ঢুকবি, হুটহাট আমার রুমে ঢুকবি না। নূর অবাক হয়ে বলল, আপনি কি মেয়ে মানুষ নাকি? আপনার কি লুকানোর অনেক কিছু আছে যে নক করে ঢুকতে হবে? সাদাফ বলল, দেখ নূর, মুখে মুখে তর্ক আমার পছন্দ না। নূর বলল, বড় আম্মু পাঠিয়েছে কফি নিয়ে, তাই এসেছি। আপনার পছন্দ অপছন্দের হিসাব করতে আসিনি। বলে কফি রেখে চলে গেল নূর। সাদাফ অবাক হয়ে তাকিয়ে রইল নূরের যাওয়ার দিকে। এই পুচকি মেয়ে কিনা ওকে অ্যাটিটিউড দেখিয়ে চলে গেল। তাও যেতে যেতে বলল পছন্দ অপছন্দের হিসেব করতে আসেনি। কত বড় দুঃসাহস হলে এই ধরনের আচরণ করে সাদাফের সাথে। হুমায়ুন রহমান দাঁড়িয়ে আছে উল্টো পাশ হয়ে। ঠিক পিছনে দাঁড়িয়ে আছে সাদাফ। রুমের দরজা বন্ধ। পিনপতন নীরবতা। যেন বাবা ছেলে কোন গোপন কথা বলতে চাইছে, তাই কাউকে এখানে প্রবেশ করানো হয়নি। নীরবতা ভেঙে সাদাফ বলল, আমি ডিভোর্স দিতে এসেছি বাবা। তুমি নিশ্চয়ই ভালো করেই জানো 6 বছর আগে জোর করে যে বিয়ে আমাকে করিয়েছিলে সেটা আমি তখনও মেনে নেইনি, এখনো মেনে নিব না। তাই কিভাবে ডিভোর্স করাবে, করিয়ে দাও। বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে দাদির অসুস্থতার দোহাই দিয়ে জোর করে বিয়ে করিয়ে দিয়েছ। তাই আমি সেখান থেকে সাথে সাথে চলে এসেছিলাম। ছোট্ট বাচ্চা একটা মেয়ের সাথে বিয়ে করিয়ে দিয়েছ, তখন আমার 20-21 বছর, বাবা নূরের বয়স মাত্র 9 কি 10। শুধুমাত্র দাদির শেষ ইচ্ছার কথা বলে আমাকে ব্ল্যাকমেইল করে রাজি করিয়েছিলে 2 ভাই। বলেছিলে বিদেশ থেকে আসার আগেই সব ঝামেলা মিটমাট করিয়ে দিবে। এখন তো এসে দেখছি ছোট আব্বুর ফুল ফ্যামিলি, নূর, সবাই এখানেই থাকছে। ব্যাপারটা কেমন হয়ে গেছে বলতো? কতটুকু লজ্জাজনক সিচুয়েশনে আমিও পড়েছি। নূর না হয় কিছু জানে না, বাকি আমরা সবাই তো সবকিছু জানি, তাই না? হুমায়ুন রহমান মুখ খুললেন। বললেন, বিয়েটাই যেহেতু মানিস না, তাই ডিভোর্স নিয়ে এত ঝামেলা কিসের? আর তাছাড়া ডিভোর্স হতে হলে তো কিছুদিন সময় লাগবে। নূরের সাইন লাগবে, আর যদি শুধু মুখে মুখে দিতে চাস তাহলেও তো হবে না। নূরকে সামনে রেখে তোর ডিভোর্স দিতে হবে। আমাকে সপ্তাহ খানেক সময় দে। এই সময়ের মধ্যে নূর যেন জানতে না পারে নূরের কাছ থেকে যেভাবে ছোটবেলায় মিথ্যা বলে সাইন করিয়ে বিয়ে করিয়ে দিয়েছিলাম, এখনো নূরকে না জানিয়ে মিথ্যে বলে সাইন করিয়ে তোকে ডিভোর্স দেওয়ার ব্যবস্থা করে দিব। আমি চাই না নূর ভুলেও কখনো জানতে পারুক তোর সাথে ওর কখনো বিয়ে হয়েছে। তুই ওর ফেলে যাওয়া স্বামী, যেই স্বামী ওকে কখনো মেনে নেয়নি। আমি চাই না নূরের কখনো অবচেতন মনেও জানুক ও কখনো তোর স্ত্রী ছিল। নূরের স্ত্রী ও নূরের স্বামী, কথাগুলো বারবার কানের কাছে শুনতে শুনতে সাদাফের যেন হঠাৎ করে কেমন লাগছে। ভালো লাগছে না এই কথাগুলো শুনতে। যে কথাগুলো ভুলে যেতে চায় সাদাফ, কিন্তু অবচেতন মনে বারবার মনে চলে আসে। নূর ওর বিবাহিত স্ত্রী, কিন্তু সাদাফ এই সম্পর্ক মানে না। তখনও মানেনি, জেদের বসে এখনো মানবে না। জেদ করে তখন মানি না বলে ফেলে চলে গিয়েছিল, এখনো সেই জেদ পুষে রেখেছে সাদাফ। কোন সমস্যা নেই মানতে, কিন্তু সাদাফ এ বিয়ে মানে না। তাছাড়া আমেরিকায় গিয়ে 3 বছর পর তানিয়ার সাথে পরিচয় হয়।
তানিয়া যখন ওকে প্রপোজ করে প্রথমে মেনে না নিলেও বাংলাদেশে আসার 6 মাস আগে তানিয়ার প্রস্তাবের রাজি হয় সাদাফ। যদিও তানিয়ার সাথে সেই রকম কোন প্রেম ভালোবাসা নেই, শুধু বিয়ের প্রস্তাবে রাজি হয়েছে সাদাফ, কারণ সাদাফ জানে সাদাফের বিয়ে হয়েছে। নূর ওর বিবাহিত স্ত্রী, তাই নূরকে ডিভোর্স দেওয়ার আগ পর্যন্ত কোনো সম্পর্কে অ্যাটলিস্ট ধর্মীয়ভাবে বা মন থেকে জোড়াতে চায় না সাদাফ। তানিয়াকে বিয়ে করবে বলেছে, নূরের সাথে ডিভোর্স হলে বিয়ে করবে, এর আগে তো সম্ভব নয়। তাই মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে রইল সাদাফ। বাবা ছেলের এই গোপন কথা কেউ আর শুনল না, জানল না। হুমায়ুন রহমান 1 সপ্তাহের সময় নিয়েছে নূরকে ভুলিয়ে ভালিয়ে কোনোভাবে সিগনেচার নিয়ে ডিভোর্স করিয়ে দিবে। নূরকে কখনোই জানতে দিবে না সাদাফের সাথে কখনো ওর বিয়ে হয়েছিল। বয়স অল্প হলেও নূরের আত্মসম্মানবোধ প্রখর, বুঝতে পারে হুমায়ুন রহমান। বিশেষ করে আজ খাওয়ার টেবিলে যা হলো, নূর যদি কোনোভাবে শুনতে পারে বিয়ে হয়েছিল এবং সাদাফ ওকে মেনে নেয়নি, নূরের আত্মসম্মানবোধ নূরকে কোন অবস্থায় নিয়ে যাবে চিন্তাও করতে পারে না হুমায়ুন রহমান। পরদিন সকাল। আমেরিকা থেকে বাংলাদেশে আসার ফলে সাদাফ ঠিক মতো ঘুমাতে পারছে না। সাদাফের ভোর 7টার দিকে ঘুম ভেঙে গিয়েছে। অনেকক্ষণ চেষ্টা করেছিল, ঘুমাতে পারেনি। তাই ভাবল কিছুক্ষণ বারান্দায় দাঁড়িয়ে তাজা হাওয়া খেয়ে পড়ে আবার ঘুম দিবে। এমন সময় সাদাফ লক্ষ্য করল পেয়ারা গাছ থেকে কথা ভেসে আসছে। একটি মেয়েলি কণ্ঠ। মেয়েলি কণ্ঠটিও চিনতে খুব একটা সমস্যা হলো না সাদাফের। সাদাফ বারান্দার গ্রিল দিয়ে একটু উঁকি মেরে পেয়ারা গাছের দিকে তাকিয়ে দেখল গাছে বসে পেয়ারা খাচ্ছে কাঠবিড়ালির মতো নূর। পা ঝুলিয়ে ঝুলিয়ে গাছে বসে পেয়ারা খাচ্ছে আর কিছু একটা নিয়ে অভিযোগ করছে গাছের কাছে। সাদাফ একটু কান খাড়া করল, শোনার চেষ্টা করল কি বলছে। নূর খাচ্ছে আর গাছের সাথে কথা বলছে। বুঝলি পেয়ারা গাছ, আমার স্কুলের একটা ছেলে না আমাকে প্রপোজ করেছে। বলেছে আমি নাকি দেখতে অনেক সুন্দরী আর আমার গালে টোল পড়লে নাকি ফিদা হয়ে যায়। ফিদা মানে বুঝিস? মানে হার্ট অ্যাটাক হয়ে যায়। সাদাফ অবাক হয়ে গেল এই পুচকির মেয়ের এত পাকনা মার্কা কথা শুনে। আর কি বলল, একটা ছেলে স্কুলে ওকে প্রপোজ করেছে? ওর গালের হাসি টোল দেখলে নাকি ছেলের হার্ট অ্যাটাক হয়ে যায়? সাদাফ মনে করল চোখ বন্ধ করে ওর গালে টোল পড়ে। হ্যাঁ, টোল পড়লে দেখতে ভীষণ সুন্দর লাগে, আর পেয়ারা খাওয়ার সময় সাদাফ লক্ষ্য করেছে দাঁতগুলো ভীষণ সুন্দর। তাই বলে এই 16-17 বছর বয়সী একটা মেয়েকে দেখলে একটা ছেলে হার্ট অ্যাটাক হয়ে যায়? এটা আবার গর্ব করে গাছের সাথে বলছে। ভিতরে ভিতরে হাসি আসলেও চেহারায় গুরুগম্ভীর ভাব বজায় রাখল সাদাফ। শুনতে পেল আবার গাছের সাথে বলছে, আমার আবার এইসব ছেলে পছন্দ না বুঝলি। আমার পছন্দ অনেক লম্বাচূড়া হবে, ফর্সা হবে, মুখে খোঁচা খোঁচা দাড়ি মোছো থাকবে। হ্যান্ডসাম হবে, যেন হেঁটে গেলে মনে হবে সিদ্ধার্থ মালহোত্রা হেঁটে যাচ্ছে। সাদাফ অবাক হয়ে মনে করার চেষ্টা করল সিদ্ধার্থ মালহোত্রাকে। কার কথা বলছে? পাকা নূরের কথা বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিল সাদাফ। এই বয়সে নাকি ওর জন্য প্রপোজাল আসে। ভাবা যায়। আবার এই মেয়ের নাকি ক্রাশ আছে, তার নাকি আবার সিদ্ধার্থ নাকি নাম। এরকম ছেলে পছন্দ। সাদাফ বিরক্ত হয়ে বারান্দা থেকে ভিতরে চলে আসলো। ঘুমাতে হবে। প্রচণ্ড ঘুম পেয়েছে, শুনতে চায় না এই মেয়ের কথা। রুমে এসে কমফোর্টার গায়ে জড়িয়ে শুয়ে পড়ল সাদাফ। মিনিট 2 ঘুমানোর অনেক চেষ্টা করল, কিন্তু অবচেতন মনেই মোবাইলটা হাতে নিয়ে সার্চ দিল গুগলে সিদ্ধার্থ মালহোত্রা লিখে। কেন করল সাদাফ জানে না, জাস্ট জানার জন্য যে আসলে কোন ছেলেকে পছন্দ হয় নূরের একটু দেখতে চায়। তাছাড়া এই মেয়ে জীবনে কি করবে না করবে, কাকে চায় না, এতে কিছুই যায় আসে না সাদাফের। সিদ্ধার্থ লিখে সার্চ দিতেই কয়েকটি ছবি চলে আসলো। সেরকম হ্যান্ডসাম ছেলে ছবিগুলো দেখেই বোঝা যায়। সাদাফের যেন চক্ষু চড়ক গাছ ছবি দেখে। সাদাফও সুন্দর, অনেক হ্যান্ডসাম, তবুও এই ছেলেকে পছন্দ করে নূর, কিন্তু দেখে মনে হলো এ আর এমন কি এমন সুন্দর ছেলে। এরকম মেকআপ করে থাকলে, দিনরাত জিমে কাটালে সাদাফকে এর চাইতে আরো হ্যান্ডসাম লাগবে, এটা কোন ব্যাপার নয়। পরক্ষণে চিন্তা করল, সাদাফ কেন নিজেকে এই ছেলের সাথে কম্পেয়ার করছে। সাদাফ নূরের সাথে সংসার করছে না বা নূরকে পছন্দ করে না। সাদাফ তো এসেছে শুধু নূরকে ডিভোর্স দিতে, তারিয়াকে বিয়ে করতে। সাথে সাথে মোবাইলটি বন্ধ করে রেখে বালিশে মুখ গুজে দিয়ে শুয়ে পড়ল সাদাফ।
এই মুহূর্তে ঘুমাতে পারছে না সাদাফের দায় নূরের কাঁধে গিয়ে পড়ল। বিরক্ত হচ্ছে নূরের প্রতি, ভীষণ বিরক্ত। চোখ জোড়া বন্ধ করে ঘুমানোর চেষ্টা করতে লাগলো সাদাফ। দুপুর 12টা। সাদাফ ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে একটি হাফ প্যান্ট ও টি শার্ট পরেই ড্রয়িং রুমের উদ্দেশ্যে নিচে নামবে, ঠিক এমন সময় সিঁড়ির কাছাকাছি আসতেই ধাক্কা খেল নূরের সাথে। নূর সাথে সাথে ওমাগো বলে চিৎকার করে সিঁড়িতে বসে পড়ল। সাদাফ নূরকে ধরল না, বরং ধমকের সুরে বলল, চোখ কোথায় থাকে তোর? ঠিকমতো দেখে চলতে পারিস না? নূর পায়ে ব্যথার জন্য পায়ে হাত দিয়েই ধীরে ধীরে উঠে দাঁড়াল। রেলিংয়ে ধরে থেকে বলল, সেম কথাটা আমিও আপনাকে বলতে পারি। আপনার চোখ কোথায় ছিল আপনি যখন হাঁটছিলেন? সাদাফ বলল, আমি জবাব দেওয়ার প্রয়োজন মনে করি না। নূর বলল, তাহলে আমিও বাধ্য নই আপনার কাছে কোন জবাবদিহিতা করার। আর আমার চোখ কোথায় ছিল সেটাও বলবো না। সাদা বলল, বলবি না মানে? নূর বলল, এত বড় দামড়া লোক, এর মানে বুঝেন না? আপনি যেমন আমার কাছে জবাবদিহি করতে বাধ্য নন, আমিও আপনার কাছে জবাবদিহি করতে বাধ্য নই। আর ভুলে যাবেন না, ব্যথাটা আমি পেয়েছি, আপনি না। সাদাফ অবাক হয়ে প্রশ্ন করল, আমি অবাক হয়ে যাচ্ছি, আমার সাথে এরকম বেয়াদবি করে কথা বলার কারণ কি নূর? নূর চুপচাপ হয়ে রইল। তারপর উত্তর দিল, আমিও ভাবছি আমার সাথে এইরকম ধমকের সুরে অপমান করে সব সময় কথা বলার কারণ কি আপনার? বলেই সাদাফকে পাশ কাটিয়ে হনহনিয়ে নূর নিজের রুমের দিকে যেতে লাগল। সাদাফ অবাক হয়ে তাকিয়ে রইল নূরের দিকে। এই পুচকি মেয়ে সাদাফকে কথায় কথায় হেনস্থা করছে। আর কি বলে গেল? জবাবদিহি করতে বাধ্য নয়? দামড়া লোক! যদি বলতে পারতাম তোকে এই দামড়া লোকের বউ হস তুই, আর আমি চাইলেই জবাবদিহি করতে বাধ্য তুই, তাহলে দেখতাম তোর কি প্রতিক্রিয়া হয়। কথাগুলো মনে মনে বললেও চুপ করে শুধু তাকিয়ে রইল সাদাফ নূরের যাওয়ার দিকে। দুপুরে খাওয়ার টেবিলে সবাই একসাথে খেতে বসেছে, তানিয়াও বসল সাদাফের পাশে। তানিয়া এই 2 দিন শুধু ঘুমিয়ে ঘুমিয়েই কাটিয়েছে। বাংলাদেশ সময় ও আমেরিকার সময়ে অনেক পার্থক্য থাকায় ঘুমাতে একটু সমস্যা হতো তানিয়া, তবে আজ থেকে মোটামুটি আয়ত্তে চলে এসেছে, তাই দুপুরে টাইম মতো খেতে উঠেছে। তানিয়াও চেয়ার টেনে বসল সাদাফের পাশে। সাদাফের পাশে একটি চেয়ার খালি, তার পাশে রিমা, রিমার পাশের সাইমন, পাশাপাশি 2 ভাই হুমায়ুন রহমান ও ফজলুর রহমান, সামিহা বেগম, আফরোজ রান্নাঘরে। নূর এখনো আসেনি, তাই রিমা নূরের জন্য জায়গা রেখেছে। সাদাফ হুমায়ুর রহমানের দিকে তাকিয়ে বললেন, বাবা রাফি কখন আসবে? সেই ছোট্ট 6 বছরের দেখে গিয়েছিলাম, আজ তো অনেক বড় হয়ে গিয়েছে। হুমায়ুন রহমান বললেন, প্রায় 15 দিন হলো নানি বাড়িতে বেড়াতে গিয়েছে, আসার কোন নামগন্ধ নেই। আর তুই যেহেতু বলে আসিসনি, তাই আগে থেকে ওকে আমি রাখিনি, তবে আজকে গাড়ি পাঠিয়ে দিব, নিয়ে আসবে। রাফি হচ্ছে সাদাফের ছোট ভাই। সাদাফ, তারপর রিমা, তারপর রাফি। রাফিকে 6 বছরের রেখে বিদেশ গিয়েছিল। রাফিকে ভীষণ ভালোবাসে সাদাফ। 5 পাশ করে এখন 6-এ উঠবে, তাই এই মাসটা বেড়াতে গিয়েছিল নানির বাড়িতে। কিন্তু শুনেছে সাদাফ ভাই এসেছে, তাই রাতের মধ্যে গাড়ি পাঠিয়ে নিয়ে আসতে বলেছে। সামিহা বেগম ও নওরিন আফরোজ খাবার টেবিলে সার্ভ করতে লাগলেন। সবার জন্য প্লেট লাগালেন। নূরের জন্য লাগালেন। নূরের সিটটা ঠিক সাদাফের পাশের সিট, তাই কিভাবে যেন এই সিটটাই খালি রেখে বসেছে রিমা। এমন সময় উপর থেকে নামছিল নূর। চুলগুলো ভেজা ও ছাড়া। সদ্য গোসল করেছে। চুলগুলো কোমর ছাপিয়ে পড়েছে। গোসলের পর মেয়েদের সৌন্দর্য বোধহয় বেড়ে যায়। সাদা রঙের একটি সালোয়ার কামিজ পরা। ভেজা চুলে ঢেকে আছে কপাল। সাদাফ ধীরে ধীরে চোখ নামিয়ে ফেলল। এতক্ষণ খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিল নূরকে। হঠাৎ তানিয়ার ডাকে ঘোর ভাঙ্গে সাদাফের। তানিয়া সাদাফের দৃষ্টি আকর্ষণ করে বলল, ওইখান থেকে পানি গ্লাসটা একটু দাও তো। সাদাফ পানি গ্লাসটা এগিয়ে দিল তানিয়ার দিকে। তানিয়া দেখতে সুন্দরী, মডার্ন, অভিজাত ফ্যামিলির মেয়ে। আচার-আচরণ, বেশভূষা সব সময় অভিজাত্যের ভাব ফুটিয়ে তোলা, যেন তানিয়ার পছন্দ। তানিয়া চুল এতটা বড় নয়, ঘাড়ে থেকে একটু বড় হবে হয়তো। কখনো তানিয়াকে এভাবে খুঁটিয়ে দেখেনি, আজ কেন যেন আর চোখে তানিয়ার দিকে তাকিয়ে দেখল সবকিছু, তবে প্রথম দেখেছিল নূরকে। সাদাফ চুপচাপ বসে রইল, কিছু নিয়ে ভাবতে চায় না। সবকিছুই বড্ড বিরক্ত লাগছে আজকাল। সাদাফের হঠাৎ খেয়াল করল নূর ধীরে ধীরে টেবিলের সামনে এগিয়ে এসে প্লেটটি নিয়ে আবার হেঁটে হেঁটে চলে যাচ্ছে সোফার রুমের দিকে।
সাদা বিরক্ত হলো, খুব বিরক্ত হলো। মুখ ফসকে বলে উঠল, নূর তুই ওখানে যাচ্ছিস কেন, এখানে চেয়ার খালি ছিল। ফজলুর রহমান সাথে সাথে তাকালো সাদাফের দিকে। বলল, যাক না, ও যখন যেতে চাইছে। সাদাফ বলল, না বাবা, এখানে চেয়ার খালি আছে, ও কেন যাবে, আজকে তো ওকে কেউ কিছু বলেনি বা উঠে যেতে বলেনি। নূর ঘাড় ঘুরিয়ে পিছনের দিকে তাকালো। তাকিয়ে সাদাফের চোখে চোখ রেখে বলল, আমি প্রতিদিন আমাকে অপমান করার সুযোগ কাউকে দেই না। যে কেউ আমাকে শুধু একবার অপমান করতে পারে, পরে সে স্থান আমি নিজেই ত্যাগ করি। অপমানিত জায়গায় বারবার ফিরে গিয়ে সেখান থেকে আবার অপমানিত হওয়ার সুযোগ আমি কখনোই কাউকে দেই না। বলেই নূর প্লেট নিয়ে সোফার রুমে গিয়ে চুপচাপ বসে পড়ল। হুমায়ুন রহমান ও ফজলুর রহমান জানত নূরের আত্মসম্মানবোধ প্রখর, শুধুমাত্র নূরের জন্যই ফজলুর রহমান এই বাড়িতে আসতে চাননি। সেটিও জানে হুমায়ুন রহমান। হুমায়ুন রহমান সাদাফের দিকে তাকিয়ে বললেন, বাদ দে, ও যেখানে খেতে ভালো লাগে ও সেখানে খাক, কোন কিছুতে ওকে জোর করবি না। সাদাফ অবাক হয়ে তাকালো বাবার দিকে। জোর করছে মানে? এই মেয়েকে ভদ্রতা শিখাচ্ছে। সবাই যখন এক টেবিলে খাচ্ছে তখন ও কেন উঠে যাবে? মনে মনে ভাবল সাদাফ। পরক্ষণে নূরের বলা কথাটি সাদাফের মনের ভিতর যেন গিয়ে লাগল। বারবার কাউকে অপমান করার সুযোগ দেয় না, অপমানিত জায়গায় শুধু একবার যায়, দ্বিতীয়বার অপমানিত হতে চায় না। সাদাফ কি নূরকে অপমান করেছে যখন নূরকে বউ হিসেবে মেনে নেয়নি? যখন জানবে নূর, তখন নূরের প্রতিক্রিয়া কি হবে? জীবনের সবথেকে বড় অপমান হয়তো সাদা নূরকে করেছে। যেখানে তানিয়ার মতো আউটসাইডার একটি লোকের কথায় খাবার টেবিল থেকে উঠে চলে গিয়েছে আর কখনোই টেবিলে বসে খাবে না, সেখানে যখন জানবে স্বামী নামক সবচাইতে আপন লোকের কাছ থেকে এত নির্দয়ভাবে প্রত্যাখ্যান হয়েছে ছোটবেলায়, তখন ওর প্রতিক্রিয়া কি হবে? সাদাফ রাগে ক্ষোভে চুপচাপ মাথা নিচু করে বসে রইল, কেন যেন নূরের এই কথাগুলো মেনে নিতে পারছে না সাদাফ। হ্যালো পাপা, তোমরা কখন আসবে বাড়িতে? প্রশ্ন করল তানিয়া। তানিয়া প্রশ্নের উত্তর দিল জহির সাহেব। বলল, আমাদের আর 3-4 দিন লাগবে আম্মু। তুমি থাকো এখানে, সমস্যা নেই, আর তাছাড়া আমাদের তো কনসেন্ট আছেই। কোন প্রবলেম নেই, আমরা সময়মতো পৌঁছে যাব। ঠিক আছে পাপা, তবে তোমাদের এখানে এসে কথা বললে ভালো হতো। যদিও শ্রাবণ এখনো ওর বাবার সাথে কথা বলেনি, বললে তোমাদেরকে জানাবো। তোমরা তাদের সাথে কথা বলে ডেটটা ফিক্সড করে নিও। আগে না হয় এনগেজমেন্টটা হয়ে থাকলো, 1 মাস পরে বিয়ে করব, সমস্যা নেই। তোমাদের ট্যুর শেষ হলে তারপরেই অনুষ্ঠান করব, বলল তানিয়া। তানিয়ার বাবা জহির সাহেব ফোন রেখে দিলেন। পুরো নাম জহির রায়হান। বিজনেসম্যান। বেশিরভাগ সময় দেশের বাইরেই থাকে। মেয়ের সাথে কথা বলা শেষে ফোন রাখলেন জহির রায়হান। তানিয়া ফোন রেখে দিল। আর 34 দিন পরে ফিরবে জহির রায়হান। 3-4 দিন এই বাড়িতেই থাকতে হবে। তানিয়া রুম থেকে বের হয়ে নিচের দিকে আসলো, সবার সাথে একটু কথা বলতে হবে। পরিচিতি বাড়াতে হবে, কয়দিন পরে এই বাড়ির বউ হবে। এখনো কারো সাথে তেমন একটা ভালো করে কথাবার্তা হলো না, ঘুমিয়ে ঘুমিয়ে পার করেছে দিন তানিয়া। তানিয়া নিচে আসতেই দেখল শ্রাবণ ড্রয়িং রুমে বসে তার বাবা এবং ছোট বাবার সাথে কথা বলছে। অন্য সোফায় বসে আছে লামিয়ারিমা এবং সিয়াম সাইমন। দুপুরে খাবার টেবিলে বসে সবার নাম শুনেছিল তানিয়া, তাই এখন আর চিনতে সমস্যা হয় না। কিন্তু চোখ এদিক ওদিক ঘুরিয়ে তানিয়া কোথাও মেঘলাকে দেখতে পেল না। মেঘলাকে দেখলে কেমন যেন লাগে তানিয়ার। লামিয়াও সুন্দরী, তবে লামিয়া তো শ্রাবণের আপন বোন, তাই সমস্যা হয় না, কিন্তু মেঘলা এত সুন্দরী, মেঘলাকে শ্রাবণের আশেপাশে দেখলে কেন যেন ভালো লাগে না তানিয়ার। শ্রাবণের আশেপাশে কোন সুন্দরী মেয়ে তানিয়া সহ্য করতে পারে না। যদিও শ্রাবণের সাথে ওর কখনো সেরকম সখ্যতা বা ভালোবাসার সম্পর্ক হয়নি, তবে শ্রাবণ ওর প্রপোজাল অ্যাকসেপ্ট করেছে, বিয়ের জন্য রাজি হয়েছে। হয়তো তানিয়ার প্রতি এতটা টান শ্রাবণ অনুভব করে না, তাই সবকিছুতেই হিংসে বা জেলাসি হয় তানিয়ার। তানিয়া এদিক ওদিক তাকাতে তাকাতে চুপচাপ হেঁটে এসে ড্রয়িং রুমে শ্রাবণের পাশে বসে পড়ল। শ্রাবণ হঠাৎ যেন চমকে উঠল তানিয়া পাশে বসায়। কখনো শ্রাবণের সাথে তানিয়ার এত ঘনিষ্ঠতা ছিলে না, বা নেই যে এতটা পাশাপাশি বসবে। তাও বাবা এবং ছোট আব্বু রয়েছে এখানে। শ্রাবণ তানিয়াকে ইশারা করলে একটু সরে বসতে। তানিয়া যেন শ্রাবণের ইশারা বুঝতে পারল, একটু সরে বসলেও একেবারে উঠে গেল না।
যেন তানিয়া সবাইকে শ্রাবণের উপর নিজের অধিকারবোধ দেখাতে চায়। তাদের সম্পর্ক কতটা ঘনিষ্ঠ সেটা বোঝাতে চায়, যদিও শ্রাবণ এসব কিছুই মনে করে না। হ্যাঁ, বিয়েতে রাজি হয়েছে, বন্ধুত্ব আছে, কিন্তু দুজনের মধ্যে প্রেম ঘটিত কোনো ব্যাপার নেই। টান বা মোহ সেটা তো অনেক দূরের ব্যাপার। হঠাৎ দরজার কাছেই শব্দ হলো, জোরে ভাইয়া বলে চিৎকার করছে কেউ। শ্রাবণ বুঝতে পারল রাফি এসেছে। সাথে সাথে উঠে দাঁড়ালো শ্রাবণ। দেখল দৌড়ে দৌড়ে রাফি আসছে। ভিডিও কলে সবসময় রাফির সাথে কথা হতো। রাফি এসেই শ্রাবণকে জড়িয়ে ধরে বলল, ভাইয়া। শ্রাবণ রাফির গাল টেনে বলল, কিরে, কত বড় হয়ে গেছিস তুই? একটা ডাম্বেল বাচ্চা রেখে গিয়েছিলাম, এখন তো ডাম্বেলটা বড় হয়ে গেছে। রাফি সাথে সাথে গাল থেকে হাত সরিয়ে বলল, ভাইয়া ডাম্বেল বলবে না, আমি এখন বড় হয়েছি। আমার গার্লফ্রেন্ড আছে এখানে। শ্রাবণ অবাক হয়ে গেল। বলল, গার্লফ্রেন্ড তোর? তাও এখানে? কে? রাফি বলল, বাবা, এত প্রশ্ন তাও একসাথে? রাফি সাথে সাথে সিঁড়ির দিকে আঙ্গুল তাক করে দেখালো, ওই যে মেঘলা। আমার মেঘলা ও আমার গার্লফ্রেন্ড হয়। সাথে সাথেই সবাই হেসে উঠল। সিয়াম বলল, ইচড়ে পাকা একটা। শ্রাবণ ঘাড় ঘুরিয়ে তাকালো সিঁড়ির দিকে। দেখল মেঘলা নাম ছিল। শ্রাবণের হাসিটা যেন হঠাৎ উবে গেল। চোখ সরিয়ে রাফির দিকে তাকিয়ে বলল, ও তো তোর বড় হয়। ও কি করে তোর গার্লফ্রেন্ড হবে? রাফি বলল, তা আমি জানি না। ও আমার বড় হোক আর যাই হোক, বড় হয়ে আমি ওকে বিয়ে করব। কারণ আমি ওকে ভালোবাসি। ওকে আমার ভীষণ ভালো লাগে ভাইয়া। শ্রাবণ আবার ঘাড় ঘুরিয়ে তাকালো মেঘলার দিকে। এদিকে রাফিও তাকিয়ে রইল মেঘলার দিকে। দুই ভাইয়ের দৃষ্টি মেঘলার দিকে। দুজনের দৃষ্টি মেঘলার দিকে থাকলেও দুজনের দৃষ্টির অর্থ যেন এক নয়। একজন তাকে আছে মুগ্ধ দৃষ্টিতে, আরেকজন তাকিয়ে আছে এই সম্পর্ক আর থাকবে না, কিছুদিন পর মুক্ত হয়ে যাবে এই সম্পর্ক থেকে, তাই অনুশোচনা বা অপরাধবোধ জানে না, তবে তাকিয়ে আছে শ্রাবণ মেঘলার দিকে। মেঘলা নিচে নেমে এলো, কিন্তু তাকালো না শ্রাবণের দিকে বা তানিয়ার দিকে। রাফির দিকে তাকিয়ে বলল, কিরে রাফি, কখন আসলি তুই? রাফির মনটা খারাপ হয়ে গেল। মেঘলার দিকে তাকিয়ে বলল, কতবার বলেছি তুমি আমাকে তুই করে বলবে না, তুমি করে বলবে। মেঘলা বলল, কেন রাফি? রাফি বলল, আছে, কারণ আছে, তুমি আমাকে তুমি করে বলবে, কখনো তুই করে বলবে না। মেঘলা হাসতে হাসতে রাফির মাথা চুলগুলো এলোমেলো করে দিয়ে বলল, ঠিক আছে, তুমি করে বলবো, এবার খুশি রাফি সোনা? রাফির প্রথম ভালোবাসা মেঘলা। মেঘলার মুখে রাফি সোনা কথাটা শুনে যেন রাফির হৃদয়ের স্পন্দন কয়েকটি থেমে গেল। মেঘলার দিকে তাকিয়ে লাজুক এসে বলল, ঠিক আছে, খুশি। এদিকে অবাক নয়নে তাকিয়ে রইল শ্রাবণ। কি হচ্ছে সামনে? ছোট পুচকে একটা বাচ্চা আরও পুচকে একটা বাচ্চাকে ভালোবেসে যাচ্ছে, তাও সবার সামনে। আর এই মেয়ে ও বলিহারি কি সুন্দর করে চুল এলোমেলো করে দিয়ে রাফি সোনা বলে ডাকছে। শুধু শুধু বাচ্চা ছেলেটাকে আশা দিচ্ছে যেখানে কখনোই কিছু হবার নয়। বয়সের পার্থক্য দুজনের 4 বছর প্লাস। মনে মনে বিরক্ত হলো মেঘলার প্রতি শ্রাবণ। মেয়েদের এসব ন্যাকামোর কারণেই ছেলেরা ধ্বংস হয়ে যায়। এখন রাফি ছোটবেলা থেকে ওকে ভালোবেসে বড় হচ্ছে, অথচ কি বাজে ভাবে না প্রতারিত হবে কিছুদিন পর। মেঘলা গিয়ে লামিয়ার সাথে সোফায় বসতেই রাফি শ্রাবণের হাত টেনে বলল, ভাই, আমাদের জন্য কি কি নিয়ে এসেছো তাড়াতাড়ি খুলে দেখাও। শ্রাবণ বাড়ির কেয়ারটেকার মনিরকে দিয়ে উপর থেকে দুটো লাগেজ নামিয়ে আনালো। নামিয়ে আনতেই সবাইকে ডাকল। সাবিহা সুলতানা এবং আসমা বেগম দুজনও আসলেন। শহীদুল খান এবং সাজ্জাদ খান পাশাপাশি বসে আছেন। বাচ্চাদের ব্যাপার স্যাপার কি সব নিয়ে এসেছে, বাচ্চারা খুলে দেখবে, তাই তারা ততটা ঘাটালেন না। লামিয়া, রাফি, তানিয়া সবাই উৎসুক হয়ে ব্যাগের দিকে তাকিয়ে আছে। শ্রাবণ খুশি মনে ব্যাগ খুলছিল, একটি একটি করে উপহার বের করতে শুরু করল। সর্বপ্রথম বের করল রাফির জন্য একটি অ্যাপল ওয়াচ, একটি আইপ্যাড, গেমস। লামিয়ার জন্য শ্যাম্পু, কন্ডিশনার, হুদা বিউটি, লিপস্টিক, ফাউন্ডেশন কি কিনে নি। সবকিছু সেট করে নিয়ে এক প্যাকেটে করে নিয়ে এসেছে বোনের জন্য। সবকিছু তুলে দিল লামিয়ার হাতে। লামিয়া খুশিতে আত্মহারা হয়ে শ্রাবণকে চুমু খেয়ে বলে, ধন্যবাদ ভাইয়া।
শহীদুল খানের জন্য একটি অ্যাপেল ওয়াচ এবং প্রেশার মাপার ডিজিটাল যন্ত্র, তাছাড়া আরও কিছু টুকিটাকি জিনিস গিফট করল ওনার পছন্দের। ছোট আব্বু সাজ্জাদ খানের জন্য দুটো পারফিউম। সাজ্জাদ খানের আবার পারফিউমের খুব শখ, তাই ভালো ব্র্যান্ডের দুটি পারফিউম গিফট করল। যদিও শ্রাবণের মাথায় তাদের কথা ছিল না, কিন্তু যেহেতু এখানে সবাই উপস্থিত আছে তাই শ্রাবণ নিজের জন্য যা এনেছে সেটাই ছোট আব্বুর হাতে তুলে দিল। যদিও সাজ্জাদ খান বুঝতে পেরেছে, তবু ভদ্রতার খাতিরে নিয়ে নিল, কারণ যেহেতু শ্রাবণ জানত না সাজ্জাদ খান তার ফুল ফ্যামিলি নিয়ে এখানে আছে, তাই ওকে অতটা দোষ দেওয়া যাবে না। তাই ভদ্রতার খাতিরে পারফিউমের বোতল দুটো হাতে নিয়ে নিল। সিয়াম জানে এখন যা বের করে সিয়ামের হাতে দেওয়া হবে, এটাও সিয়ামের জন্য আনা হয়নি, কারণ সিয়ামরা এখানে ছিল, এটা শ্রাবণ ভাইয়ের জানার কথা নয়। সিয়ামকে শ্রাবণ নিজের আরেকটি ল্যাপটপ, যেটি নিজের জন্য নিয়েছিল, সেটি দিল। ওর বর্তমান ল্যাপটপটা একটু প্রবলেম থাকার কারণে নতুনটা এনেছিল। তবে এখন আনপ্যাক করা হয়নি, বুদ্ধি করে সিয়ামের হাতে দিয়ে বলল, এটি তোর। সাবিহা সুলতানা এবং মা আসমা বেগমের জন্য দুটো খুব সুন্দর পাকিস্তানি চাদর, আমেরিকা পাকিস্তানের স্টল বসেছিল, সেখান থেকে দুটো নিয়েছিল, দুটোই দুজনকে দিয়ে দিল, এবং সাথে রান্নাঘরের জন্য প্রয়োজনীয় কিছু ভালো ভালো ব্র্যান্ডের জিনিস যেগুলো মহিলা মানুষের পছন্দ সেগুলি তুলে দিল। সমস্যা হয়ে গেল, মেঘলার জন্য কিছু নেই, কারণ লামিয়ার জন্য যেগুলো এনেছে সেগুলো শুধু একটা প্যাকেট করা, তাই সেগুলো খুলে আলাদা করে দিতে পারেনি। এখন মেঘলাকে কি দিবে আমতা আমতা করতে লাগলো শ্রাবণ। শ্রাবণ এরকম একটি বিদঘুটে সিচুয়েশন থেকে বাঁচতে কি করবে বুঝতে পারছিল না। সবার কথা মনে রাখা উচিত ছিল শ্রাবণের, যদিও তারা এই বাড়িতে ছিল না, কিন্তু শ্রাবণ একদম তাদের সাথে সম্পর্ক ত্যাগ করে ফেলেনি, শুধু বিয়েটা মানে না। নিজেকে নিজে চাপড়াতে ইচ্ছে করছে শ্রাবণের। কেমন একটা বাজে সিচুয়েশন হয়ে গেল সবার সামনে। শ্রাবণ লাগেজের ভিতরে হাত দিয়ে বুদ্ধি করে নিজের জন্য কেনা নতুন আইফোনটা বের করে মেঘলা দিকে এগিয়ে দিয়ে বলল, নে এটি তোর জন্য। মেঘলা সাথে সাথে বলল, না লাগবে না। এত দামি উপহার যেটা আমার জন্য আনেননি সেটা শুধু শুধু আমাকে দিতে হবে না লোক দেখানো জন্য। লোক দেখানো কোন কিছুই আমার পছন্দ না। এই সিচুয়েশনটা থেকে বাঁচতে চেয়েছিল, কিন্তু মেঘলা স্ট্রেট ফরওয়ার্ড সবকিছু বলে দিল। মেঘলা আবার বলল, যেহেতু আমাদের জন্য আনেননি সেহেতু আমাদেরকে দিয়ে এগুলো শুধু শুধু নাটক করে লাভ কি? আপনি তো এগুলো আমাদের জন্য আনেননি। এগুলো আপনার প্রয়োজনীয় জিনিস, নিজের প্রয়োজনে এনেছেন। লোক দেখানোর জন্য কোনোদিনও কিছু করবেন না। আর আমরা তো আশা করেও ছিলাম না যে আপনি আমাদের জন্য কিছু নিয়ে আসবেন। তাই এটা নিয়ে আপনার ভাবতে হবে না। সুন্দর সাবলীলভাবে কথাটা বলেই মেঘলা সোফা থেকে উঠে ধীরে ধীরে এগিয়ে গেল সিঁড়ির কাছে। সাজ্জাদ খান মাথা নিচু করে বসে রইল। সাজ্জাদ খান জানতো হয়তো এমন একটা সিচুয়েশন তৈরি হবে। সাথে চুপচাপ বসে রইল সিয়াম। আসমা বেগম এবং সাবিহা সুলতানাও চুপ হয়ে গেলেন। সাবিহা সুলতানা লজ্জায় বললেন, ভাবি আমি রান্নাঘরে যাচ্ছি, কাজ আছে। বলেই শালটা হাতে নিয়ে রান্নাঘরে চলে গেলেন। আসমা বেগমের মেজাজ গরম হলো ছেলে প্রতি। খুব গরম হলো। এমন তো নয় সম্পর্কে একেবারে শেষ হয়ে গিয়েছে ছোট আব্বু বা তার ফ্যামিলির সাথে। শুধু বিয়েটাই মানে না, তাহলে কারো জন্য কেন কিছু নিয়ে আসলো না? আর আনেনি যখন তখন সবার সামনে কেন লাগেজ খুলে বসল? এদিকে তানিয়া মিটিমিটি হাসছে। তানিয়ার খুব ভালো লাগছে মেঘলার অপমান দেখে। কেন যেন মেঘলাকে মানতে পারছে না তানিয়া। হয়তো মেঘলা সৌন্দর্যের জন্য বা আসার পর থেকে মেঘলার সাথে এই সব ছোট ছোট ঘটনার জন্য। এদিকে শ্রাবণ হতবাক হয়ে বসে রইল। সত্যি সত্যি নিজেকে জুতোপেটা করতে ইচ্ছে হচ্ছে, কেন এমন ধরনের একটা সিচুয়েশন তৈরি হলো। আরও রাগ হলো মেঘলার উপর, কি হতো যদি ফোনটা নিত? ফোনটা তো ইউজ করা না, একদম প্যাক করা, ব্র্যান্ড নিউ। ঠিক আছে, না হয় শ্রাবণ আনতে ভুলে গিয়েছে, কিন্তু ও কি নিতে পারত না? এতটা আত্মসম্মান, এতটা ইগো কেন থাকবে এতটুকু পুচকে একটা মেয়ের? রাফির মন খারাপ হলো। লামিয়াও মন খারাপ করে বসে রইল। সাজ্জাদ খান বললেন, ভাইয়া আমি একটু উপরে যাচ্ছি। বলেই উপরের দিকে চলে গেলেন। সিয়াম ধীরে ধীরে উঠে উপরের দিকে চলে গেল। রাফি শ্রাবণের দিকে তাকিয়ে বলল, তুমি মেঘলার জন্য কেন কিছু নিয়ে আসনি ভাইয়া? কতটা মন খারাপ হয়েছে আমার মেঘলার? শ্রাবণ মাথা নত করে রইল।
তানিয়া বলল, এসব নিয়ে তোমাকে ভাবতে হবে না রাফি। ও মন খারাপ করলে কি? ওরা যেখানে আছে তা তো তোমার শ্রাবণ ভাইয়া জানতো না। তুমি চুপ করো। মেঘলাকে নিয়ে একটা কথাও বলবে না। ওর মন খারাপ মানে আমারও মন খারাপ। বলেই উপহারগুলো রেখে দৌড়ে উপরে চলে গেল রাফি। শ্রাবণ নির্বাক বসে রইল। চলবে। গল্পটা কেমন লাগলো জানাবেন ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ।